কানাডার বেগমপাড়ার সাহেবদের খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ। গোল্ডেন মনিরের ৬১০ কোটি টাকা অবৈধ সম্পদের খোঁজ। ছাড় পাবে না নেপথ্যের হোতারাও। সেকেন্ডের জন্য খুলছি আমি ১০০ টাকা জরিমানা দিচ্ছি। রাজধানীবাসীকে মাস্ক পরাতে অভিযান অব্যাহত, এরপরও না মানলে পাঠানো হবে জেলে। চট্টগ্রামে বাড়ছে করোনায় নবজাতক আক্রান্তের হার। গোল্ডেন মনিরের সাথে সরকারি মন্ত্রী এমপিদের সখ্যতা আর কানাডার বহুল আলোচিত বেগমপাড়ার সাহেবদের নাম খুঁজে বের করার দুদক ও সরকারের কণ্ঠে এখন একই সুর। ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত গোল্ডেন মনিরের ৬১০ কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক। অন্যদিকে মনিরের হাজার কোটি টাকার মালিক হয়ে ওঠার নেপথ্যে হোতাদের খুঁজে বের করতে প্রধানমন্ত্রীর নির্দেশের কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গত অক্টোবরের শুরুতে গোল্ডেন মনিরের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ এলে তা যাচাই শুরু করে দুর্নীতি দমন কমিশন। অনুসন্ধানে মনিরের নামে স্থাবর ও অস্থাবর মিলে প্রায় ৫০ কোটি টাকার সম্পদের প্রাথমিক প্রমাণ পায় দুর্নীতি দমন কমিশন। ২০১৬ সালের ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত চোরাচালানকারী মনিরের ৬১০ কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক। রাজুকের দর জালিয়াতির জন্য অন্যান্য কর্মকর্তা কর্মচারী অন্যান্য যে বিরুদ্ধে আছে তাদেরটা মনিরের পিছনে সহযোগী যারা তাদের বিরুদ্ধে গোল্ডেন মনিরের সাথে সরকারি মন্ত্রী এমপিদের সখ্যতা খুঁজে দেখা হচ্ছে বলে জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরও। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া আমাদের আর কেউই অপরিহার্য নয়। কোন প্রতিবন্ধীর সাথে তার সম্পর্ক আর কোন কোন এমপির সাথে তার যোগাযোগ, এ বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। পাচারকারী হিসাবেই দেখতে হবে। সে কে? সে কি আওয়ামী লীগের না প্রশাসনে আওয়ামী লীগ ঘেঁষা কোনো কর্মকর্তা? সেটা তো দেখার বিষয়। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ৫ মাস শূন্য থাকার পর নতুন প্রতিমন্ত্রী পেল ধর্ম মন্ত্রণালয়। সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ জামালপুর ২ আসনের সংসদ সদস্য ফরিদুল হক খানকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ পাঠ করান। সীমিত পরিসরেই শপথ অনুষ্ঠিত হয়। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ফরিদুল হক খান বলেন, বর্তমান অবস্থা থেকে উন্নয়নের জন্য কাজ করবেন তিনি। করোনা মহামারীর বিচ্ছিন্নতার এই সময়ে দীর্ঘদিন পর আবারও কিছু সময়ের জন্য সরব হয়েছিল রাষ্ট্রপতির বাসভবন ও কার্যালয় বঙ্গভবন। মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে সীমিত পরিসরে হলেও আয়োজন হয় রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার। এদিন নতুন প্রতিমন্ত্রী হিসেবে জামালপুর ২ আসন থেকে ৩ বার নির্বাচিত সংসদ সদস্য ফরিদুল হক খানকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। যে সকল বিষয়ে আমি অবগত হইব। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, স্বরাষ্ট্র ও তথ্যমন্ত্রীর উপস্থিতিতে এই শপথ অনুষ্ঠানে ছিল না বড় কোনো আয়োজন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফরিদুল হক খান ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। শপথ শেষে বেরিয়ে বঙ্গভবনের ফটকে তিনি সাংবাদিকদের বলেন, সততা ও নিষ্ঠার সাথে কাজ চালিয়ে যাবেন। যে গুরু দায়িত্ব অর্পণ করেছেন, যে লক্ষণের যে উদ্দেশ্য নিয়ে সেটাকে বাস্তবায়ন করার জন্য আমি আমার জান প্রাণ দিয়ে চেষ্টা করব। যে অবস্থা আছে তার থেকে যদি কিছু উন্নতির দিকে নেওয়ার মতো আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দেয়, আমি সেই চেষ্টা করব। টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় এসে ২০১৯ সালের ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত মন্ত্রিসভায় ২৪ জন পূর্ণমন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও ৩ জন উপমন্ত্রীর তালিকায় অন্তর্ভুক্ত হলেন ফরিদুল হক খান। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। রাত ১১টার সময় আরও থাকছে। বিমানের বহরে যুক্ত হলো নতুন -8 ধ্রুবতারা। ৭৪ আসনের আধুনিক উড়োজাহাজটি পরিবেশ বান্ধব। কানাডা থেকে আরও 2টি আসবে ফেব্রুয়ারির মধ্যে। করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে সরকারি নির্দেশনা অনুযায়ী মাস্ক পরা নিশ্চিত করতে অভিযান চালিয়ে যাচ্ছে ভ্রাম্যমাণ আদালত। মাস্ক না পরার দায়ে অনেককেই ২০০ টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে। এরপরও না মানলে জেলে পাঠানোর হুঁশিয়ারি দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ১ সেকেন্ডের জন্য খুলছি আমি। এই যে এখানে এখন যে হাতে ব্যথা পাইছি তো ভুলে মাস্কটা ফালাই দিয়েছে, আনি নাই। উনি দিছে পিন্দা নিয়েছি, উনি আমার জন্য ধরে লাগবে। অজুহাত একই, কিন্তু সংক্রমণ ও মৃত্যুর হার আবার বাড়ছে ভয়াবহ হারে। নগরবাসীকে মাস্ক পরাতে তাই কয়েকদিন ধরেই চলছে এমন অভিযান। আমার কাছে মাস্ক ছিল না, এর জন্য করে আমি ১০০ টাকা জরিমানা দিচ্ছি। সবারই এই জিনিসটা পরা অতি জরুরি।
এবং কি এই জিনিস বাধ্যতামূলক করলে আমি আরো খুশি হইতাম। মঙ্গলবার দুপুরে রাজধানীর কারণ বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের নেতৃত্বে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। মাস্ক না পরায় ক্রেতা বিক্রেতা এবং পথচারী বেশ কয়েকজনকে 100 থেকে 200 টাকা করে জরিমানা করা হয়। যে কোনো সেবা পেতে মাস্ক পরা বাধ্যতামূলক জানিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, এ বিষয়ে আরও কঠোর পদক্ষেপ নেয়ার পাশাপাশি জরিমানার পরিমাণ কয়েক গুণ বাড়ানো হবে শিগগিরই। মাস্ক ছাড়া থাকলে আমরা জরিমানা করছি এবং প্রয়োজন বোধে আমরা মাস্ক বিতরণ করছি। আমরা আরও কঠোর অবস্থান নিব এবং প্রয়োজন বোধে জেল পর্যন্ত করার আমাদের নির্দেশনা রয়েছে। অভিযানের সময় মাস্ক বিতরণের পাশাপাশি করোনা বিষয়ে সচেতন করা হয়। এদিন মোট 12টি মামলায় 1900 টাকা জরিমানা করার কথা জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। শীতকাল আসার সঙ্গে সঙ্গে চট্টগ্রামে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। প্রতিদিন 20% মানুষ আক্রান্ত হচ্ছেন। শুধু বড়রাই নয়, আক্রান্ত হচ্ছে নবজাতকরাও। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। শীত শুরুর সাথে সাথে আবারও ভয়াবহ হতে শুরু করেছে করোনা পরিস্থিতি। প্রতিদিনই আক্রান্ত হচ্ছে মানুষ। সেপ্টেম্বর অক্টোবর মাসে গড়ে আক্রান্ত হতো 40 থেকে 50 জন। এখন প্রতিদিন আক্রান্তের হার বেড়ে দাঁড়িয়েছে শতাধিক। শুধু বড়রাই নন, নবজাতক ভাইরাস মার থাকে, সেটা মার শরীর থেকে গর্ভাবস্থায়ও আসে না এবং ব্রেস্ট ফিডেও যায় না। এটা হয় সাধারণত ওই যে হাসি কাশি, যে ড্রপলেট ইনফেকশন, এটা এবং কন্ট্যাক্টের জন্য এই দুইভাবেই আক্রান্ত হয়। এদিকে সাধারণ মানুষকে মাস্ক পরায় বাধ্য করতে আরো কঠোর হওয়ার চিন্তা ভাবনা করছে জেলা প্রশাসন। যারা আপনার অবজ্ঞা এবং অবহেলাপূর্বক মাস্ক পরিধান করছে না, তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতেছি এবং ডেফিনেটলি আমাদের যেহেতু অভিযান অব্যাহত আছে, আমরা অসচেতনতা দেখলেই বা অবজ্ঞা যদি দেখি, অবশ্যই তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা 23,648 জন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে সবশেষ তথ্যে গত 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 32 জন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6,448 জনে। 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 2,230 জন। গত 24 ঘন্টায় করোনা পরীক্ষা করা হয়েছে 15,018 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 26,80,149 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 2,230 জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 4,51,990 জন। 24 ঘন্টায় মারা গেছেন 32 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 6,448 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,266 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 3,66,877 জন। ইটনা মিঠামই নষ্টগ্রাম অল ওয়েদার সড়কের 1 কিলোমিটার নির্মাণে যেখানে খরচ হয়েছে 30 কোটি টাকা, সেখানে প্রায় 3 গুণ বেশি বরাদ্দ রেখে একনেকে পাশ হলো ঝিনাইদহ যশোর মহাসড়ক 6 লেনে উন্নীত করার প্রকল্প। কিলোমিটার প্রতি এই সড়ক নির্মাণে খরচ ধরা হয়েছে প্রায় 86.5 কোটি টাকা। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠকে বিতর্কিত ঘাস চাষ সহ 10,700 কোটি টাকার 7 প্রকল্প অনুমোদন দেওয়া হয়। ঝিনাইদহ যশোর মহাসড়ক 2 লেন থেকে 6 লেনে উন্নীত করার একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় অনুমোদিত এই প্রকল্পের ব্যয় ধরা হয় 4,187 কোটি টাকা। এর মধ্যে সরকার ব্যয় করবে 1,482 কোটি টাকা আর বাকি অর্থের যোগান দেবে বিশ্বব্যাংক। 48.5 কিলোমিটারের এই সড়ক তৈরিতে প্রতি কিলোমিটারেই খরচ 86 কোটি 34 লাখ টাকা, যেখানে ইটনা মিঠামইন অষ্টগ্রাম অল ওয়েদার সড়কের প্রতি কিলোমিটার নির্মাণ ব্যয় ছিল 30 কোটি টাকা। আলোচনা সমালোচনার মুখে অনুমোদন দেওয়া হয়েছে 116 কোটি টাকা ব্যয়ে উন্নত মানের ঘাস চাষ প্রকল্প। উন্নত জাতের ঘাস চাষ বিদেশে প্রশিক্ষণ দিয়ে তা 8 বিভাগের খামারি পর্যায়ে নিয়ে যাওয়া হবে। উন্নত জাতের ঘাস সম্প্রসারণ এবং প্রযুক্তি হস্তান্তর প্রকল্পে উনি বলেছেন যে এটা খুবই ভালো প্রজেক্ট। আমাদের ভুট্টা চাষের ফলে গোখাদ্যের উন্নতি হয়েছে, সেটাও উৎসাহিত করা হবে এবং এই প্রকল্পে যে উন্নত জাতের ঘাস, যেটা আমাদের জন্য লাকসই, আমাদের জমির জন্য এবং আমাদের প্রাণীর লাইভ স্টকের জন্য যেটা লাকসই, সেই ধরনের ব্যবস্থা করতে, এবং এটা তিনি অনুমোদন করেছেন। 1,333 কোটি 61 লাখ টাকা ব্যয় করা হবে খুরুশকুল বিশেষ আশ্রয়ন প্রকল্পে। 2,180 কোটি 99 লাখ টাকা ওয়েস্ট ইকোনমিক করিডোর ও আঞ্চলিক উন্নয়ন এবং 1,023 কোটি 95 লাখ টাকা ব্যয়ে পায়রা বন্দরের অবকাঠামো উন্নয়নের সংশোধিত প্রকল্প অনুমোদন দেওয়া হয় একনেক বৈঠকে। খুরুশকুল প্রজেক্ট সম্পর্কে উনি বলেছেন
করেছেন যে ওখানে যারা জলবায়ু উদ্বাস্তু কিংবা এয়ারপোর্ট সম্প্রসারণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের লিস্ট করা আছে, তাদেরকে অগ্রাধিকার দিতে হবে। এছাড়া সারা দেশে জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড বিতরণের জন্য 1805 কোটি টাকার একটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয় বৈঠকে। নির্মাণ প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ করতে ঠিকাদারদের একই সময়ে একাধিক কাজ না দিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানান পরিকল্পনা সচিব। সেটা উৎসাহিত করা হবে। এবং সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হলো আরও একটি নতুন -8 উড়োজাহাজ ধ্রুবতারা। আরও দুটি আসবে আগামী বছরের শুরুতে। এসব উড়োজাহাজ দিয়ে বিমানের নতুনভাবে রুট সাজানোর পরিকল্পনা থাকলেও করোনার কারণে আপাতত তা সম্ভব হচ্ছে না। মঙ্গলবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ধ্রুবতারা। দেশে পৌঁছার পর ধ্রুবতারাকে ওয়াটার ক্যানন স্যালুট দিয়ে স্বাগত জানানো হয়। বর্তমানে বিমানের বহরে দুটি ড্যাশিট আছে, যা অভ্যন্তরীণ গন্তব্যে বেশি চলে। নতুন ড্যাশিট যুক্ত হওয়ায় বিমানের বহরে উড়োজাহাজের সংখ্যা বেড়ে দাঁড়ালো 19টি। 2018 সালে কানাডার বম্বার্ডিয়ার কোম্পানি থেকে 3টি ড্যাশিট কেনার জন্য চুক্তি করে বাংলাদেশ বিমান। G2G ভিত্তিতে কেনা 3টি উড়োজাহাজের মধ্যে বাকি দুটি ড্যাশিট বিমানের বহরে যুক্ত হবে 2021 জানুয়ারি ও ফেব্রুয়ারিতে। এসব উড়োজাহাজ দিয়ে অভ্যন্তরীণ এবং স্বল্প দূরত্বের আঞ্চলিক এবং আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট বাড়ানোর পরিকল্পনা আছে বিমানের। কানাডার উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড নির্মিত 74 আসনের ড্যাশিট উড়োজাহাজটি পরিবেশ বান্ধব এবং আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। অবশেষে ক্ষমতা হস্তান্তরে রাজি ডোনাল্ড ট্রাম্প। কেন্দ্রীয় সংস্থাগুলোকে প্রক্রিয়া শুরুর নির্দেশনা। মন্ত্রিসভা গুছিয়ে আনছেন জো বাইডেন। খোদ বাংলাদেশ ব্যাংকই বলছে ঋণ প্রদানে নিয়ম নীতির তোয়াক্কা করেনি আইসিবি। এক তদন্ত প্রতিবেদনে এই অপকর্মে জড়িত কয়েকটি প্রতিষ্ঠানের তথ্য পাওয়ার কথাও বলছে কেন্দ্রীয় ব্যাংক, যদিও মুখে কুলু পেটেছেন আইসিবির বর্তমান কর্তারা। তবে নিয়ন্ত্রক সংস্থা এসইসি বলছে পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর নেওয়া হবে ব্যবস্থা। রাজনৈতিক প্রভাব মুক্ত আর্থিক প্রতিষ্ঠান নিশ্চিত করতে না পারলে এ ধরনের অপতৎপরতা বন্ধ করা অসম্ভব বলছেন বিশ্লেষকরা। সানবীর রূপলের রিপোর্ট। ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, সংক্ষেপে আইসিবি, সরকারের নিয়ন্ত্রণাধীন এই প্রতিষ্ঠানের 504তম বোর্ড সভা অনুষ্ঠিত হয় 2017 সালে। অভিযোগ উঠেছে সেখানেই একাধিক প্রতিষ্ঠানকে দেয়া হয় মোটা অঙ্কের ঋণের অনুমোদন। সম্প্রতি সময় সংবাদের হাতে আসা বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন বলছে এসব ঋণ অনুমোদনে নিয়ম নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে আইসিবি। দেখা যায় কেরানীগঞ্জের ঢাকা ওয়েস্ট পাওয়ার লিমিটেড নামে 100 মেগাওয়াট একটি বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের ঋণ হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে 650 কোটি টাকার বেশি। ওই একই সভায় বেঙ্গল গ্যাস লিমিটেডকে পর্যাপ্ত জামানত ছাড়া দেওয়া হয় প্রায় 92 কোটি টাকা। কোনো ধরনের উৎপাদনে না থাকলেও নির্জন মোট লিমিট দেওয়া হয়েছে 4 কোটি টাকা। 6 কোটি টাকা ঋণ দেওয়া হলেও পাওয়া যায়নি রাঙ্গুনিয়া অটো ব্রিক্স লিমিটেডের পরিদর্শন প্রতিবেদনও। একই অবস্থা 6 কোটি টাকা ঋণ নেয়া বাস্তুশৈলী হোল্ডিং লিমিটেড নামে প্রতিষ্ঠানটিরও। অথচ এসব যাচাই বাছাইয়ের প্রাথমিক দায়িত্বে থাকা আইসিবির ক্রেডিট শাখার মুখে কলু। কোনো মন্তব্য করতে চাননি বর্তমান ব্যবস্থাপনা পরিচালকও। এসব ঘটনা তদন্ত করছে বিএসইসিও। এই রিপোর্টটা এখন আমাদের হাতে পাইনি, তবে এরকম যদি স্পেসিফিক কোনো কিছু আসে এটা তো আমাদের দেশে আইনই আছে এবং আমরা ব্যবস্থা নিব। বিশ্লেষকরা বলছেন কোনো প্রকার ছাড় না দিয়ে প্রত্যেকটি বিষয়ে অনিয়মের তদন্ত করে বিচারের আওতায় আনা উচিত। কনসার্ন যে মিনিস্ট্রি এবং আমাদের বাংলাদেশ ব্যাংক এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, এই তাদের যে ওভারসিং বা মনিটরিং যে আইসিবিকে, সেই রোলটাকেও আপনাকে আবার আমার মনে হয় রিভিউ করতে হবে। গত জুলাইয়ে আইসিবির বিভিন্ন অনিয়ম পর্যালোচনা করে তৈরি করা তদন্ত প্রতিবেদন অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত 11টার সময়। দেশের বাইরের খবর। অবশেষে স্বস্তি এলো মার্কিন রাজনীতিতে। ডোনাল্ড ট্রাম্প সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরে নমনীয় হওয়ার পর থেকেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এদিকে মন্ত্রিসভা গুছিয়ে আনার কাজ প্রায় শেষ করে ফেলেছেন নির্বাচনে সদ্যজয়ী প্রেসিডেন্ট জো বাইডেন। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট।
প্রেসিডেন্ট নির্বাচনের 3 সপ্তাহ পর মার্কিন রাজনীতিতে কিছুটা হলেও স্বস্তি এসেছে। অবশেষে ক্ষমতা হস্তান্তরে নমনীয় হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিদায়ী প্রেসিডেন্ট জেনারেল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশনকে ক্ষমতা হস্তান্তরে নির্দেশনা দিয়েছেন। তবে ট্রাম্প এখনও পরাজয় স্বীকার করেননি। উল্টো নির্বাচনে কারচুপির অভিযোগে আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথা বলে যাচ্ছেন। সোমবার পরপর 3টি টুইট বার্তায় এইসব মনোভাব প্রকাশ করেন ট্রাম্প। এমনিতেই নতুন প্রশাসন গোছানোর কাজে মনোযোগী ছিলেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। ক্ষমতা হস্তান্তরে ট্রাম্প প্রশাসনের এমন নির্দেশনা পেয়ে আরও যেন ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। কাল বিলম্ব না করে অ্যান্থনি ব্লিনকেনকে পররাষ্ট্রমন্ত্রী এবং প্রথম নারী হিসেবে জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধান এভরিল হেইন্সকে মনোনয়ন দিয়েছেন বাইডেন। এছাড়া সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে জলবায়ু উপদেষ্টা এবং লিন্ডা থমাস গ্রিনফিল্ডকে জাতিসংঘে রাষ্ট্র